1963-তে তুর্কির এক ব্যক্তি যখন তার ভাঙা ঘর ঠিকঠাক করছিল তখন তিনি স্ট্রেঞ্জ একটি বিষয় লক্ষ্য করেন। তার বাইরে থাকা মরুগুলি হঠাৎ গায়েব হয়ে যাচ্ছিল। কারণ আপনি হয়তো বলবেন এখানে স্ট্রেঞ্জের কী আছে, কোনো কুকুর বা অন্য কোনো জীব হয়তো মরুগুলিকে নিয়ে গিয়েছে। কিন্তু না, তাদের বাড়িতে কোনো কুকুর বা অন্য কোনো জীব আসে না যেগুলি মোরগকে নিয়ে যেতে পারে। এবং এটি একবার নয়, আগে অনেকবারও এইভাবে মোরগ গায়েব হয়ে যাচ্ছিল। তারপর ব্যক্তিটি যখন এটা নিয়ে যাচাই করলো তখন তার বাড়ির বেসমেন্টে মোরগের সাইজের একটি ফাটল খুঁজে পায়। এবং শিওর এনাফ তিনি এটা ভালোভাবে বুঝতে পারছিলেন যে এটা দিয়েই হয়তো মোরগগুলি গায়েব হয়ে যাচ্ছিল। এটা দেখে সে ব্যক্তিটি একটি হাতুড়ি নিয়ে এসে সে দেয়ালটিকে ভেঙে এটাকে মোরগের সাইজের ফাটল থেকে মানুষের সাইজের ফাটলে পরিণত করে। এবং তিনি যখন এই ফাটলটার মধ্যে দিয়ে যায় তখন তিনি দেখতে পায় সেখানে একটি সুড়ঙ্গ রয়েছে। সুড়ঙ্গের মধ্যে যখন তিনি আরও ভেতরে যায় সেখানেই তার সব মোরগগুলি রয়েছিল। তিনি যখন এই ফাটলটার মধ্যে আরও ভেতরে যায় সেখানে তিনি আরও একটি বিশাল স্ট্রেঞ্জ জিনিস দেখতে পান। আপনি কি জানেন সেখানে তিনি কি দেখতে পায়? সেখানে তিনি দেখতে পায় আন্ডারগ্রাউন্ড সিটি। আপনি হয়তো জানেন যে পৃথিবীর যে সবথেকে অসাধারণ আন্ডারগ্রাউন্ড বাসস্থানটি রয়েছে সেটি তুর্কির দানকিউতে রয়েছে। এবং সাধারণভাবে বলতে গেলে এটাই হলো পৃথিবীর সবথেকে গ্রেট একটি আন্ডারগ্রাউন্ড বাসস্থান। এবং এটাকে বানানো হয়েছিল আজ থেকে প্রায় 3000 বছর আগে। এটাই হলো পৃথিবীর সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড শহরও। এটা মনে করা হয় যে এটা ছিল এক সময় 20,000 লোকের ঘর। কিন্তু এগুলি তো ঠিক আছে, এখন এর থেকেও একটি বড় প্রশ্ন হলো যে কে এটাকে বানালো এবং এটা কিভাবে সম্ভব এত আগে বানানো। আজকের দিনে এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এই ধরনের কিছু বানানো খুবই দুষ্কর হবে। এই হাইটেক টেকনোলজি ও নতুন নতুন ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও পারহ্যাপস এগুলির থেকে একটি বড় প্রশ্ন হবে যে একটি আন্ডারগ্রাউন্ড শহরই কেন বানানো হয়েছে। এটাই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দানকিন হলো ইঞ্জিনিয়ারিংয়ের একটি খুবই বড় একটি নিদর্শন। 85 মিটার নিচে খোদাই করা হয়েছিল এটাকে বানাতে, যা প্রায় 20 তলা একটি বিল্ডিংয়ের সমান হবে। এবং এর মধ্যে 8টি রুমের লেভেল রয়েছিল, প্রায় 50টি ভেন্টিলেশন শাফট রয়েছিল যার মধ্যে দিয়ে ফ্রেশ বাতাস আসা যাওয়া করত। এছাড়া একটি বিশাল কূপও রয়েছিল এর মধ্যে, যা দিয়ে ভালো পরিমাণে পরিষ্কার জল আসতো। যখন এটা নতুন ছিল তখন 100টির উপর ঘর ছিল, একটি স্কুল ছিল এবং কতগুলি মিটিং করার জন্য জায়গাও ছিল। এবং একটি গির্জাঘর, একটি পোলট্রি ফার্ম, অলিভ অয়েল তেল তৈরি করার প্রোডাকশন ফেসিলিটিও ছিল সেখানে। ইভেন সেখানে একটি জেলও ছিল ক্যাদিদের রাখার জন্য। এটা খুবই আশ্চর্যকর যে মধ্যযুগের এই গ্রেট ইঞ্জিনিয়ারিং এর নিদর্শনটিকে কে বানালো। অনেক ঐতিহাসিকবিদ মনে করেন যে এখানে যে প্রথম গুহাটি বানানো হয়েছিল তা হিটাইটসদের দ্বারা বানানো হয়েছিল, যাদের রাজ্য তাম্রযুগের সময় সারা তুর্কিতে ছড়িয়েছিল। অপরদিকে অন্য অনেক হিস্টোরিয়ান মনে করেন যে এই শহরটি হয়তো আমাদের কল্পনার থেকে অনেক পুরনো, মেবি আবহাওয়ার দ্রুত পরিবর্তন থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল। হিস্টোরিয়ানরা কার্বন ডেটিং এর মাধ্যমে এটা বের করেন যে এটাকে নাকি 12,000 বছর আগে বানানো হয়েছিল, যাকে ইয়ঙ্গার ড্রাইস নামেও জানা যেত। এটা যদি সত্যি হয়ে থাকে, এই জায়গাটি যদি এতই পুরানো হয়ে থাকে, তাহলে এটা হয়ে যাবে মানুষের একটি স্থায়ী ঘরে বসবাস করা প্রথম নিদর্শন। যাই হোক, যে এটাকে বানাক না কেন, কিন্তু এটা মনে করা হয় যে এই আন্ডারগ্রাউন্ড শহরের যে মেইন বিল্ডিংটি রয়েছে তা বানানো হয়েছিল ফিজিয়ানদের দ্বারা 7 বা 8 খ্রিস্টপূর্বে, যারা হলেন আজকের দিনের টার্কির বাসিন্দা, যাদের হিটাইটসও বলা হয়। এটার মানে বেশিরভাগ শহরটি 3000 বছর পুরানো। মানে দানকিউ যখন বানানো হয়েছিল তখন পিরামিডও তৈরি হয়নি, না খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছিল না মুসলিম ধর্মের উৎপত্তি হয়েছিল। এবং পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে এই জায়গাটি অনেক অনেক পুরানো। দেখুন, সাধারণত যে হিস্টোরিক্যাল প্লেসগুলি থাকে সেগুলিকে এত বছর ব্যবহার করে না, ম্যাক্সিমাম 500 বছর ব্যবহার করা হয়, এর থেকে বেশি দিন ব্যবহার করা হয় না। কিন্তু জেনে অবাক হবেন যে দানকিউকে প্রায় 3000 বছর ধরে ব্যবহার করা হয়েছিল এবং লাস্ট 1909-এও এটাকে শেষবারের মতো ব্যবহার করা হয়েছিল এবং সেখানে লোক থাকতো। এই অবাক করা নাম্বারগুলি শুনে আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, লোকজন যদি পৃথিবীর সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড শহরে এতদিন ধরে থাকতো তাহলে কিভাবে এটা হারিয়ে যায়? কেন লোকজন সেখানে থাকা বন্ধ করে দেয়? দেখুন, এটার পিছনে একটি ইন্টারেস্টিং কাহিনী রয়েছে। ভেবে দেখুন, এক আন্ডারগ্রাউন্ড সিটি যা এত বড়, যার মধ্যে 25,000 লোকজন বাস করত, একে বানাতে কত মুশকিল হয়েছিল হয়তো সেই সময়। আজকের কথাই ভেবে দেখুন না, আজ আমাদের কাছে এত মডার্ন টেকনোলজি, এত বড় বড় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজও এই ধরনের কিছু বানানোর কথা কল্পনা করাও খুবই মুশকিল। তাহলে কিভাবে এরা এত আগে এটাকে বানালো
ওয়েল, এর পিছে একটা রহস্য রয়েছে এবং খুবই সহজ একটি কারণ রয়েছে। দেখুন, ডানকিউ আজকের দিনের ক্যাপাডোকিয়ার মধ্যে অবস্থিত, তুর্কিতে। আমি বলে রাখি যে ক্যাপাডোকিয়া খুবই ফেমাস এই দুইটি কারণের জন্য। এক, তার বড় বড় হট এয়ার বেলুন, এবং দুই, খুবই সুন্দর সুন্দর পাথরের আকৃতির পাহাড়গুলির জন্য, যেকে রক ফরমেশনও বলা হয়। জিওলজিস্টরা এদের হুডু বলে থাকেন। এই হুডুগুলি দেখে কিছুটা গ্লিমস পাওয়া যায় যে ক্যাপাডোকিয়া হয়তো কিভাবে তৈরি হয়েছিল। এই হুডুগুলি তৈরি হয় নির্দিষ্ট অবস্থাতে, যেমন ধরুন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে নরম পাথরের উপর ভারী একটি লেয়ার সৃষ্টি হয়, এবং সেই ভারী লেয়ারের উপর পাতলা কিন্তু শক্ত আরেকটি লেয়ারের সৃষ্টি হয়। একেই হুডু বলে। ক্যাপাডোকিয়াতে এই নরম পাথরকে টোফু বলা হয়, যেটা তৈরি হয় লাভার ছাইয়ের ফলে। সেখানে সেই টোফুগুলি এত নরম হয় যে সাধারণ কুরুল ও হাতুড়ি দিয়েই সহজে খোদাই করা যেতে পারে, এবং এক্স্যাক্টলি এইভাবেই ডানকিউকে বানানো হয়েছিল। ওকে নাও, এটা হলো কিভাবে বানানো হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হলো এগুলি বানানোর পিছের মূল কারণ কি ছিল। ক্যাপাডোকিয়া অবস্থিত এমন একটি অসাধারণ জায়গাতে, যাকে দেখতে সারা পৃথিবী থেকে প্রত্যেক বছর 40 লাখ থেকেও বেশি ট্যুরিস্ট ঘুরতে আসে। তাহলে কেন ক্যাপাডোকিয়ার বাসিন্দারা আগে এত সুন্দর খোলা আকাশের নিচে না থেকে অন্ধকার আন্ডারগ্রাউন্ড একটি সিটির মধ্যে থাকতো? ওয়েল, হয়তো সেখানে মাটির নিচে থাকার ফলে ওদের সেখানকার গরমের দিনের গরম আবহাওয়া এবং শীতের দিনের চরম শীতের সামনা করতে হতো না। কিন্তু এই কারণটা ছাড়াও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেখানে থাকার পিছনে। হাজার হাজার বছর ধরে মানুষ আর কিছু ভুললেও যুদ্ধ করা কখনোই বলেন, তা আমরা হিস্ট্রি বই পড়লেই ভালোভাবে দেখতে পাই। কত যে হাজার যুদ্ধ হয়েছে তার হিসেব করাও প্রায় অসম্ভব। এবং ক্যাপাডোকিয়াতে এমন অনেক অনেক যুদ্ধ হয়েছে, এবং অনেক শাসকের দ্বারা অনেকবার ক্যাপাডোকিয়াকে জেতা হয়, অনেকবার ক্যাপাডোকিয়াকে হারাও হয়। এইভাবে হার জিত চলতে চলতে 15 থেকেও বেশিরভাগ সময় হামলা করা হয়েছিল এর উপর বিভিন্ন কারণের জন্য। দেখুন, আগে রাজার রাজত্বকে বাঁচাতে এই ধরনের ক্যাসেল তৈরি করা হতো। এটা করা হতো যাতে করে কোনো শত্রু সেনা যেন সহজে অ্যাটাক না করতে পারে। কিন্তু ক্যাপাডোকিয়ার ক্যাসেল উপরে নয়, নিচে ছিল। অনেক ঐতিহাসিকের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয় এটা নিয়ে যে ডানকিউর বাসিন্দারা পার্মানেন্টলি এই শহরের মধ্যে সব সময় তো না। অবশ্যই আপনি তো মাটির নিচে আর ফসল উৎপাদন করতে পারবেন না, আপনাকে উপরে যেতে হবেই ফসল চাষ করার জন্য। কিন্তু যখন সৈনিকরা যুদ্ধ করতে আসতো তখন ডানকিউর বাসিন্দারা নিচে চলে যেত রেফিউজ নিতে, এবং তাদের কাছে সব ফ্যাসিলিটি ছিল অ্যাটলিস্ট 2 মাস থাকার জন্য। ডানকিউকে বানানো হয়েছিল প্রতিরক্ষার জন্য, এবং এর প্রমাণ আপনি এর ডিজাইন দেখেই বুঝতে পারবেন। এমনিতেই এই জায়গাটিতে ঢোকা শত্রুদের পক্ষে খুবই মুশকিল কাজ ছিল, কিন্তু তা সত্ত্বেও যদি কোনোভাবে কোনো শত্রু ঢুকেও যায় তাহলেও তাদের ভুল ভুলাইয়ের মতো চিকন রাস্তা দিয়ে যেতে হতো। কিন্তু এখান দিয়ে যাওয়া এত সহজ ছিল না, কারণ এই শহরটি এমনভাবে বানানো হয়েছিল যে শত্রুদের উপর সহজেই অ্যাটাক করে পরাজিত করা যেতে পারত, এবং শত্রুরা যদি নিচে অ্যাটাক না করে উপরে অপেক্ষা করতো তাদের বেরোবার জন্য, সেটাও ব্যর্থ হতো, কারণ তারা তো আর এক জায়গায় 2 মাস অপেক্ষা করতে তো আর পারতো না। এই কারণে ডানকিউর বাসিন্দারা মাসকে মাস জমা করা খাদ্য ও জলের উপর নির্ভর হয়ে থাকতে পারত, এবং ঠিক এইভাবেই হাজার হাজার বছর ধরে ডানকিউকে ব্যবহার করা হয়েছিল। 10 শতকের শেষের দিকে এখানকার লোকাল ছিলেন ক্যাপাডোকিয়ান গ্রিক। শত শত বছর ব্যবধানের ফলে ধীরে ধীরে যে গ্রিক যাযাবররা রয়েছিল তারা আজকের তুর্কিতে এসে পড়ে, এবং এরাই ছিলেন যারা ডানকিউকে শেষবারের মতো ব্যবহার করেছিলেন 1909-এ, যখন অটোমানরা হাজার হাজার আর্মেনিয়ানদের মেরে ফেলেছিল আদনান শহরে সংস্কৃতির ব্যবধানের কারণে। এবং এখানেই আমরা ফিরে আসি আমাদের শেষ প্রশ্নে। যদি ডানকিউকে রিসেন্টলি 1909-এ টিপলি ব্যবহার করা হতো তাহলে এটাকে কিভাবে সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়া হয় এবং যাকে আবার খুঁজে পাওয়া হয় 1963-তে? ওয়েল, একটা সিম্পল আনসারটি হবে যে 1963 আস্তে আস্তে যারা যারা এই আন্ডারগ্রাউন্ড শহরটির সম্বন্ধে জানতো তারা কেউই আর পৃথিবীতে নেই। কিন্তু যদি আরও ডিটেলসে বলি তাহলে এটার পিছনে অনেক জটিলতা রয়েছে। বিশ্বযুদ্ধের শেষের পর যে বড় বড় সাম্রাজ্যগুলি ছিল সেগুলি ভাঙতে শুরু হয় বিভিন্ন দেশে। এদের মধ্যে একটি হলো অটোমান সাম্রাজ্য, যে ভেঙে অনেকগুলি দেশে পরিণত হয়। এখানে আসলে কি হয় দেখুন, গ্রিকরা বলে যে আমাদের একটি বড় জায়গা লাগবে দেশ বানাতে। আজকের দিনে যে টার্কি রয়েছে তাকে ভেঙে, যেটার জন্য ব্রিটিশের প্রেরণা দিয়েছিল গ্রিকদের। কিন্তু যখন যুদ্ধ শেষ হয় এই প্রমিসগুলি আর ফুলফিল করা হয় না, যার ফলে গ্রিক যুদ্ধে নামে 1919 থেকে 1992-তে। ফেমাসলি একে বলা হয় গ্রেকো টার্কিশ যুদ্ধ। এই যুদ্ধ শেষ হয় 3 বছর পরে, যেখানে গ্রিক এই যুদ্ধ হেরে যায়। পরবর্তীতে দেশ ভাগাভাগির সময়
অনেক তুর্কি গ্রিকে চলে যায় এবং অনেক গ্রিকবাসী তুর্কিতে চলে যায় সাংস্কৃতিক কারণে। এইভাবে প্রায় 20 লক্ষ তুর্কি এবং গ্রিকবাসী নিজের জায়গা পরিবর্তন করে নেয় এবং এই কারণে আন্ডারগ্রাউন্ড শহরটিও খালি হয়ে যায়। অবশ্য এটা নিয়ে অনেক ব্যক্তি হয়তো নিজেদের মধ্যে আলোচনা করেছেন, কিন্তু একবার ভেবে দেখুন না, যদি এক বৃদ্ধ ব্যক্তি আপনাকে বলে যে আগে আমি একটি আন্ডারগ্রাউন্ড শহরে থাকতাম যেখানে 25,000 লোক বাস করত, আপনি কি এটার উপর বিশ্বাস করবেন? ঠিক তাই হয়েছিল ওদের সাথেও। ইন্টারেস্টিংলি ক্যাপাডোকিয়াতে শুধুমাত্র ডেরিন কিউইট একলা আন্ডারগ্রাউন্ড শহর ছিল না। ঐতিহাসিকবিদদের মতে সেখানে আরো 200টি আন্ডারগ্রাউন্ড শহর রয়েছিল এবং কিছু আন্ডারগ্রাউন্ড শহর একে অপরের সাথে কানেক্টেডও ছিল। ডেরিন কিউ একাই 50 লক্ষ অন্যান্য আন্ডারগ্রাউন্ড শহরগুলির সাথে কানেক্টেড ছিল এবং হয়তো এখানে 200টি নয়, আরো অনেক বেশি আন্ডারগ্রাউন্ড শহর রয়েছে যেগুলিকে ডিসকভার করা এখনো বাকি আছে, যা হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো।